ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 19, 20, 21, 22 এই চারটা ম্যাথ করব। তো যদিও এখানে লেখা আছে যে 14, এটা অরিজিনাল হচ্ছে 2025 সালের যে বই, নতুন বই, সেই নতুন বইয়ের এই ম্যাথটা হবে 19 নম্বর ম্যাথ। তো আমরা এখান থেকেই শুরু করব। তো প্রথম যে ম্যাথ সেটা একটু আমি আলোচনা করি বা সেটা আমি দেখাই আপনাদের করে, যে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য হবে। মানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা হবে পূর্ণবর্গ সংখ্যা এবং সেই সংখ্যাটা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য হতে হবে। তো যদি কোনো সংখ্যাকে 9 বা 15 এবং 25 এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এমন যে সংখ্যাটা আমার প্রয়োজন সেই সংখ্যাটা হবে এইখানে যে তিনটা সংখ্যা আছে, এই যে 9 এবং 15 এবং 25, এই সংখ্যার লসাগু বের করতে হবে। তো লসাগু আমরা যেটা পাবো সেই সংখ্যাটাই হবে এই তিনটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তো এখন সমাধান বা সলিউশন এখানে লিখবো যে নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 9, 15 এবং 25-এর লসাগু। তো এখানে যদি এই তিনটা সংখ্যার জায়গায় যদি আরো একটা সংখ্যা থাকতো বা দুইটা সংখ্যা থাকতো, তাহলে সেই সংখ্যাটারও কিন্তু সহ আমাকে লসাগু বের করতে হতো। তো এখন লসাগু বের করার নিয়ম কি, যে এখানে এইভাবে লিখবো আমি যতগুলি সংখ্যা দেওয়া থাকবে এবং সেই সংখ্যাগুলোকে ছোট সংখ্যা দিয়ে প্রথমে ট্রাই করব। তো প্রথমে হচ্ছে ধরুন আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, যে 2 যদি এগুলার ভিতরে যায় তো ভালো কথা, যদি না যায় তাহলে তার বড় সংখ্যা নিব। তো 2 দেখেন এখানে 9, 15, 25 সবগুলো হচ্ছে বীজের সংখ্যা, তার মানে 2 এর ভিতরে যাবে না। তো আমি এখন 3 এখানে লিখবো। তো 3 9 এর ভিতরে যায়, 15 এর ভিতরে যায়, বা 25 এর ভিতরে যায় না। তো যেহেতু দুইটার ভিতরে যায় তো আমি এটা লিখতে পারি। তো 3 দিয়ে যদি 9 কে ভাগ করি এখানে হবে 3, আর 15 কে ভাগ করলে হবে 5, আর 25 এর ভিতরে যেহেতু 3 যায় না, ডাইরেক্ট 25 এখানে বসবে। তো এখন দেখেন আবার এইখানে যে তিনটা সংখ্যা 3, 5, 25, এই তিনটা সংখ্যার ভিতরে আবার এই 5 আবার যায়, মানে 4ও যায় না। 3 তো আগেই দেখলাম 3 যায় না, আর 3 এখন এটার ভিতরে, এই শুধু এটার ভিতরে যায়, এই দুইটার ভিতরে তো যায় না। তো এখন আমি 4ও যায় না, তো 5 দিয়ে ট্রাই করবো। তো 5 দিয়ে ট্রাই করলে দেখা গেল 5 এই 5-এর ভিতরেও যায়, 25-এর ভিতরেও যায়। তো 3-এর ভিতরে যেহেতু 5 যায় না, তো এখানে ডিরেক্ট 3 বসবে। আর 5-এর ভিতরে এই 5 যায় কয়বার? একবার, সেই 1 লিখলাম এখানে। আর 5 25-এর ভিতরে যায় হচ্ছে 5, 5 আর 25, তো এখানে 5 বসবে। তো এখন লসাগু হবে কি 3, 5, মানে 3 গুণ 5 গুণ 3 গুণ 1 গুণ 5, মানে সবগুলো এখানে লিখলাম। তো এখানে গুণ করলেও যে কথা, না করলেও একই কথা। তো এখানে গুণ একটা এখানে বাদ দেওয়া যায়। তো লসাগু হবে 3 গুণ 5 গুণ 3 গুণ 5। তো এই চারটাকে যদি আমরা গুণ করি তখন আমরা পাবো হচ্ছে 225। তাহলে এই যে ক্ষুদ্রতম যে পূর্ণ বর্গ সংখ্যা সেটা হবে আমার 225, মানে এটাই হবে আমার অ্যান্সার। কারণ আমার এই যে এখানে যে 9 কিন্তু 225-এর ভিতরে যায়, বা 15 225-এর ভিতরে যায়, 25 225-এর ভিতরে যায়। এটাই হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা। তো এটাই হচ্ছে কিন্তু এই 19 নম্বরের অ্যান্সার। তো আমরা এখন এই যে পরের যে ম্যাথ এটা নিয়ে আলোচনা করব, যে 15 নম্বর যে ম্যাথ, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা একটা আগে করছি। তো তারপরে এটা আমি করে দিব, যে প্রত্যেক শ্রেণীর দৈনিক মজুরি হবে প্রত্যেক শ্রমিকের, মানে প্রত্যেক শ্রমিক মানে একজন শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তো সেই সংখ্যা কিন্তু আমরা জানি না, সেই সংখ্যা ধরে নিতে হবে। তো দৈনিক মোট মজুরি হচ্ছে কত? 6250, সেটা আমার দেওয়া আছে। তাহলে শ্রমিকের সংখ্যা কত হবে? তো এখন এইখানে যেটা যেটা দেওয়া আছে এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, যে এখানে দেওয়া আছে হচ্ছে অনলি এই দুইটা ডাটা দেওয়া আছে। যে একটা দেওয়া আছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে তাদের সংখ্যা 10 গুণ এবং টোটাল মজুরি হচ্ছে 6250। তো এটা হচ্ছে 20 নম্বর ম্যাথ। তো এখন এখানে আমরা প্রত্যেক শ্রমিক কতজন শ্রমিক সেটা কিন্তু আমরা জানি না, যে প্রত্যেক শ্রমিকের সংখ্যাটা আমাকে বের করতে হবে, শ্রমিকের সংখ্যা। তো আমি প্রথমে ধরে নিব, যে মনে করি শ্রমিকের সংখ্যা হচ্ছে ক। এটা জাস্ট হচ্ছে আমি ধরে নিলাম, এটা কিন্তু আমরা জানি না। তো ধরে নিলাম ক। এখন প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, এখানে এই লাইনটা দেখেন দেওয়া আছে, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। যেহেতু এখানে সংখ্যা কথাটা বলছে, এই কারণে সংখ্যার 10 গুণ, সংখ্যা আমি ধরলাম হচ্ছে ক। তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে ক ইন্টু 10। কেন হলো? যেহেতু সংখ্যার 10 গুণ। তো
তো এই কারণে সেই সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হবে, মানে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি হবে কি 10 ক। এখন দৈনিক মোট মজুরি এটা হচ্ছে যে 10 ক, এটা কি প্রত্যেক শ্রমিকের মজুরি বা একজন শ্রমিকের মজুরি। তো আমার টোটাল শ্রমিক আছে কতজন, টোটাল শ্রমিক আমি ধরে নিচ্ছি হচ্ছে ক। তো একজনের মজুরি যদি 10 ক হয় তাহলে আমার এই ক সংখ্যক শ্রমিকের মজুরি হবে 10 ক ইন্টু ক, মানে দৈনিক মোট মজুরি হবে এই একজনের যে মজুরি সেটাকে দিয়ে সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সংখ্যা হচ্ছে ক আর এই 10 ক হচ্ছে আমার একজনের মজুরি। তো এই দুইটা গুণ করে দিলে আমি পাবো 10, এই ক আর ক গুণ করলে হবে ক স্কয়ার হবে। তো এখন এটা হচ্ছে আমার টোটাল মজুরি, মানে ডেইলি বা দৈনিকের টোটাল মজুরি। তো টোটাল মজুরি আমার দেওয়া আছে কত 6250। তার মানে এই 10 ক স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি প্রশ্ন মতে 6250, সেটা লিখলাম। তো এখন এখান থেকে ক স্কয়ার যদি আমি বাম পাশে রাখি তার মানে এই 10টা চলে যাবে নিচে। তো 6250কে যদি 10 দিয়ে ভাগ করি, এই 0 আর এই যে এই 0 এই দুইটা কাটাকাটি হয়, তার মানে এখানে থাকে 625 আর এখানে আছে ক স্কয়ার। তো এই স্কয়ারটা যদি বাম পাশ থেকে ডান পাশে নিতে চাই আমার নিতে হবে, কারণ আমি ক এর মান বের করবো। তো স্কয়ার তো আমার দরকার নাই, তো এই স্কয়ারটা এখন আমি এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। আর স্কয়ার বাম পাশ থেকে ডান পাশে বা এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা অপর পাশে গিয়ে রুট হয়ে যায়। তো এখন এই ক লিখলাম এখানে আর এই স্কয়ারটা এখানে ডান পাশে গিয়ে হয়ে গেল রুট 625। এখন 625কে আবার যদি আমরা এইভাবে লেখা যায় যে 25 গুণ হচ্ছে 25 গুণ 25 ইকুয়াল হয় হচ্ছে আপনার 625। তার মানে 25 আর 25 গুণ করলে 25 স্কয়ার হয়। তো সেই স্কয়ার মানে এটা ইকুয়াল আবার লেখা যায় হচ্ছে আমার 25 স্কয়ার। তো এখন এই যেহেতু এটার উপর আবার রুট আছে, তো সেই এই স্কয়ার আর এই রুটটা কাটাকাটি যাবে। আর এই 25 এটা কাকে ভেঙে লিখলাম যে 625কে কিন্তু আমরা ভেঙে লিখলাম 25 গুণ 25। এই 625 ইকুয়াল লেখা যায় 25 গুণ 25, মানে 25 স্কয়ার। সেই স্কয়ার আর এই রুট কাটাকাটি যায়, তো ফাইনালি এখানে থাকবে শুধু একটা 25 থাকবে। তার মানে এটাই কিন্তু ক এর মান। আর ক মানে কি আমার শ্রমিক সংখ্যা, যেটা আমি ধরে নিছি। তো এখানে এই ম্যাথে বেরই করতে বলছে আমাকে শ্রমিক সংখ্যা, তো আমি সেই শ্রমিক সংখ্যা বের করে ফেললাম। তো এই ম্যাথগুলো করার জন্য আপনাকে ইম্পর্টেন্ট যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার এই যে দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ, বা এই যে সংখ্যার কথাটা এখানে আছে কিনা খেয়াল করতে হবে। তো যাই হোক, এখন আমরা পরের ম্যাথে চলে যাব, মানে 21 নম্বর ম্যাথ। তো 21 নম্বর ম্যাথটাও দেখেন দেওয়া আছে কি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তার মানে এখানে দেওয়া আছে একটা ভ্যালু, সেটা কত 37। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখন সংখ্যা দুটি আমাকে নির্ণয় করতে হবে, সংখ্যা দুটি এখানে বলে নাই। তো আমাকে প্রথমে ধরে নিতে হবে যে মনে করি একটি সংখ্যা ক আর অপর সংখ্যাটি হচ্ছে, যেহেতু সংখ্যা দুইটা আর যেহেতু ক্রমিক সংখ্যা, তার মানে একটাকে যদি আমি ক ধরি অপর ক্রমিক সংখ্যা হবে ক প্লাস 1। তো ক্রমিক সংখ্যা এক এক করে বাড়ে, তো এই কারণে আমি একটা সংখ্যা যেহেতু ধরছি ক, তার মানে হচ্ছে অপর সংখ্যাটি হবে ক প্লাস হচ্ছে 1 অপর ক্রমিক সংখ্যা। তো এখন এখানে বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। তো বর্গের আবার অন্তর, তো এখানে সংখ্যা হচ্ছে দুইটা, ক একটা, ক প্লাস 1 একটা। তো বর্গের অন্তর এই সংখ্যাটা যেহেতু বড়, এটাকে আমি আগে লিখবো প্রশ্ন মতে এই পরের যে সংখ্যা, এই যে এটার স্কয়ার মাইনাস হচ্ছে প্রথম যে সংখ্যা সেটার স্কয়ার। এটাই কিন্তু এখানে লিখছি যে ক প্লাস 1 স্কয়ার মাইনাস হচ্ছে ক স্কয়ার, মানে দুইটারই স্কয়ার করছি বা বর্গ করছি। এখানে কন্ডিশন দেওয়া ছিল কি বর্গের অন্তর, তো এই বর্গের অন্তর ইকুয়াল কত 37। এখন এই যে ক প্লাস 1 স্কয়ার, তো এখন এটা ইকুয়াল আমরা যে এই সূত্রটা জানি যে এ প্লাস হচ্ছে বি হোল স্কয়ারের যে সূত্র, সেই সূত্রটা কিন্তু এখানে লিখছি যে এ প্লাস বি হোল স্কয়ার। এটা ইকুয়াল কি লেখা যায়, এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে আপনারা সবাই এই সূত্রটা জানেন যে এ স্কয়ার প্লাস হচ্ছে 2ab, 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এটা একটা সহজ একটা সূত্র যে বি স্কয়ার
আচ্ছা, এখানে আমি জায়গাটায় এটা আমি মুছে আমি এই পাশে লিখতেছি এটা, যে এখন আমি যে এখানে লিখতেছি যে বি স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলা অনুযায়ী যে ক স্কয়ার প্লাস 2ab, a হচ্ছে ক আর b হচ্ছে কি 1, তো 1 দিয়ে 2 কে গুণ করলে 2 কই থাকবে, প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে কি 1, 1 এর স্কয়ার করলে 1ই থাকবে, দেন হচ্ছে মাইনাস ক স্কয়ার। তো এই যে এখন এটা হচ্ছে মাইনাস ক স্কয়ার, এটা হচ্ছে প্লাস ক স্কয়ার, এটা কাটাকাটি যায়, থাকে কি 2 ক প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 37। তো এখন এই 1টা যদি আমি যেহেতু এই পাশে বাম পাশে হচ্ছে প্লাস, ডান পাশে চলে গেলে মাইনাস হয়, তো 37 থেকে 1 মাইনাস গেলে কত থাকে 36। এখন এইখানে আছে 2 ক আর এই পাশে আছে 36, তো এখন এখানে যদি আমি ক রাখি শুধু, তো এই 2 হচ্ছে 36 কে নিচে লেখা দেয়, মানে 2 ভাগ লেখা দেয়, তো এই 2 আর 36 কাটাকাটি করলে কত হয়, ডাইরেক্ট 18 হয়। তো এইখানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছে, তো এত জটিল করার দরকার নেই, জাস্ট হচ্ছে এই পাশে ক রেখে এই 2টা যদি আপনি ডান পাশে নিচে দিয়ে দেন তাহলেই হয়ে যাবে। দেন এই 36 কে 2 দিয়ে ভাগ করলে হয় 18। তার মানে এখন এই 18 কার মান পেলাম, ক এর মান। তো এখন আমি ধরে নিয়েছিলাম যে মনে করি একটি সংখ্যা ক, তার মানে ক আমি পাইলাম কত 18, তার মানে একটি সংখ্যা আমি পেয়ে গেছি, একটি ক্রমিক সংখ্যা হচ্ছে 18, অপর ক্রমিক সংখ্যা হচ্ছে ক প্লাস 1, তার মানে 18 প্লাস 1 হচ্ছে অপর ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে 19। তার মানে ক্রমিক সংখ্যাদ্বয় হবে 18 এবং 19। এটাই হচ্ছে 16 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন এই যে কন্ডিশন এখানে দেওয়া ছিল যে বর্গের অন্তর 37, তো এইটাকে আপনাকে খেয়াল করতে হবে যে এখানে বর্গের অন্তর আছে, অন্তর দেয়া আছে না অন্য কিছু দেয়া আছে, বর্গের অন্তর থাকতে পারে বা অন্য কোনো কন্ডিশন দেয়া থাকতে পারে। তো সেইটা অনুসারে কিন্তু আমার যে প্রশ্ন মধ্যে যেটা লিখছি এইখানে কি দেওয়া আছে সেটাকে খেয়াল করে কিন্তু আমাকে এইটা লিখতে হবে। তো এখন আমরা চলে যাব লাস্ট যে ম্যাথ 22 নম্বর ম্যাথ। এই 22 নম্বর ম্যাথে যেটা দেওয়া আছে যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। এইখানেও দেখেন একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা একটু ভিন্ন, যে এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এইখানে দেখেন বর্গের অন্তর দেওয়া ছিল কত 37, কিন্তু এখানে সেই 37ও বা এই টাইপের কোনো সংখ্যা বলে দেয় না, এখানে বলছে যে বর্গের অন্তর হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো এই ম্যাথটা করার জন্য আগেরটার মতো আমাকে ধরে নিতে হবে যে মনে করি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দুইটি যথাক্রমে, একটা হচ্ছে ক, তো আপনি এইভাবে ভেঙেও লিখতে পারেন যে মনে করি একটি ক্রমিক সংখ্যা ক, অপর ক্রমিক সংখ্যা হচ্ছে ক প্লাস 1, আগেরটার মতো। দেন তাদের বর্গের অন্তর, আগেরটা আমি কিন্তু প্রশ্ন মতে একবারে লিখে দিছি যে বর্গের অন্তর ইকুয়াল হচ্ছে, লিখতে পারছি আমি কত 37, এই যে 37 লিখছি, কিন্তু এখানে সেই বর্গের অন্তরটা দেওয়া নাই, বাট বর্গের অন্তর একটি পূর্ণ বর্গ সংখ্যা যেহেতু হবে, তা আমি আগে বর্গের অন্তরটা বের করি। তো বর্গের অন্তর ইকুয়াল হচ্ছে কি আগের মতো যে ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার। আর এটা কেন আগে দিলাম, এই ক এর চেয়ে কিন্তু এই ভ্যালুটা বড়, এই কারণে এটাকে আমি আগে দিলাম, এটা মাইনাস এটা বর্গের অন্তর, তো তাই লিখলাম। দেন এটা হচ্ছে জাস্ট যে সূত্র অনুসারে যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুসারে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এই যে 2ab এটা হচ্ছে এর মান, যে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে b এর মান, 2ab 2a মানে হচ্ছে ক, b মানে হচ্ছে 1, তো তার মানে 2 ক, এটাকে যদি b দিয়ে বা 1 দিয়ে গুণ করি সে 2 কই থাকবে। দেন হচ্ছে b স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, তো 1 স্কয়ার করলে কি হবে 1ই থাকবে। দেন এই যে ক স্কয়ার এটা কাটা যাবে, আর এই যে এইটা এই দুইটা কাটাকাটি যাবে, থাকবে কি 2 ক প্লাস 1। তো এখন আমার যে কন্ডিশন ছিল কি যে এই দুইটার বর্গের যে অন্তর হবে সেটাও আবার একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো পূর্ণবর্গ সংখ্যা এই ক এর কোন কোন মান বসাইলে হবে সেটা আমাকে চেক করতে হবে। যে এখন ক ইকুয়াল আমি 1 2 3 4 এইভাবে করে আমি মিলাই দেখবো যে কখন গিয়ে বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এই কারণে আমাকে এখন ক ইকুয়াল 1 2 3 4 ইত্যাদি বসিয়ে পাই। তো বসে এখন এখান থেকে চলে আসবে যে এখানে চলে আসবে, এই যে এখানে আসবে। তো বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে কখন, সেটা আমি ক ইকুয়াল এই যে 2 ক ইকুয়াল যে 2 ক প্লাস 1, এখানে আমি 1 2 3 4 বসাবো। তো যদি আমি 1 বসাই, তো 1 বসালে দেখেন খেয়াল করেন আমার এখানে ছিল কি 2 ক প্লাস 1, তো 2 ইন্টু ক এর পরিবর্তে যদি 1 বসাই 2 ইন্টু 1 প্লাস হচ্ছে এই যে এই 1, তো এটা হয় কি ক্যালকুলেশন করলে 2 একে 2 আর হচ্ছে 1 কত হয় 3 হয়। তো 3 একটা কি 3 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 3 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা,
যে 2 দুগুণী 4 বা 3 তিরিকে 9, 4 4 16, মানে 3 4 9 16 25 এগুলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, যেগুলাকে আমরা কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারি। তো এখন যদি 2 বসাই, 2 × 2 + 1 5, 5ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি এই 4 যদি হতো তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো, কিন্তু 4 কিন্তু 1 বসালেও আসে না, 2 বসালেও আসে না। এখন 3 যদি বসাই, 3 বসালে কি হয়, 2 × 3 + 1, 3 দুগুণী 6 আর 1 7, 7ও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, তো এই কারণে এটা লিখলাম। তো তারপরে আমি যদি আবার 4 বসাই, 4 বসালে কি হয়, 2 × 4, মানে এই যে 2 কর পরিবর্তে 4 বসালে +1, তার মানে 8 যোগ হচ্ছে 1 9 হয়। এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যে এটা হচ্ছে আমার একটা পূর্ণবর্গ সংখ্যা। তো আমার অ্যান্সারটাই কি ছিল, অ্যান্সারটা ছিল যে, মানে প্রশ্ন যেটা চাইছিল সেটা কি, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখেন যে 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 5ও আমি বসাই দেখি, 5 বসালে কি হয়, 5 দুগুণী 10 আর 1 11, যা পূর্ণবর্গ নয়। তো এখন যেহেতু আমার 4 বসাইলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায় ক এর মান, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে এই 4, এই যে এইটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 4। কেন 4 বসাইলে আমি এইখানে যদি বসাই একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো অপর সংখ্যাটা হবে কি, ক + 1। এই যে আমি ধরে নিলাম যে একটি হচ্ছে ক, অপরটি হচ্ছে ক + 1। তো ক এর মান পাইছি 4, তো অপর সংখ্যাটি ক + 1 ইকুয়াল হবে 5। তো ক্ষুদ্রতম সংখ্যা দুইটি যথাক্রমে 4 এবং 5। এই দুইটা সংখ্যা 4 এবং 5 এর বর্গের অন্তর কিন্তু আবার আরেকটা বর্গ সংখ্যা। যেমন 5 স্কোয়ার করলে হয় 25, 4 স্কোয়ার করলে হয় 16। তো 25 - 16 যদি করি, ফাইনাল আমি পাবো কত, 9, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এটা প্রমাণ হলো। তো আশা করি আজকের যে ভিডিওতে আমরা যে 4টা ম্যাথ করলাম, যে 19 20 21, এই 4টা ম্যাথ আপনারা বুঝতে পারছেন। তো আমরা পরের ভিডিওতে এই চ্যাপ্টারের যে আরো 2টা ম্যাথ 23 এবং 24 আছে 2025 সালের নতুন বইয়ে, যে 23 এবং 24, সেই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে একটা ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, সেখানেও আপনারা এঙ্গেজ থাকতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।